প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। করোনাকালীন এই সময়ে আমরা সশরীরে তোমাদের সামনে হাজির হতে না পারলেও অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো এবং তোমাদের সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। তোমরা দীর্ঘ 10 বছর স্কুল জীবন পাড়ি দিয়ে কলেজে এসেছ। অত্যন্ত আনন্দ এবং সুখকর বিষয়, তোমরা সেই ভাগ্যবান ছাত্রছাত্রী যারা লক্ষ্মীপুর সরকারি কলেজের মতো একটি বিদ্যাপীঠে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ এবং এই লক্ষ্মীপুর সরকারি কলেজ অত্র এলাকায় এখন একটি প্রসিদ্ধ কলেজ হিসাবে আবির্ভূত হয়েছে। তোমরা পদার্থবিজ্ঞানের একটি ক্লাস ইতিমধ্যেই করেছ। আজকে আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। দ্বিতীয় ক্লাসের শুরুতেই তোমাদের স্বাগতম জানাচ্ছি এবং আমার পরিচয় দিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক জহির। এই ফ্যানগুলো আমারটা রেখে বাকিগুলো বন্ধ করো, শব্দ হয়। আমি ডক্টর মোহাম্মদ মুজাহারুল হক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ এবং আইসিটিও পড়িয়ে থাকি লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর। পাঠ পরিচয় আজকে একাদশ অধ্যায় পর্যায়বৃত্ত গতি। আমাদের বাকি সময় কথা বলা হয়। ক্লাসের শুরুতেই তোমাদের একটি চাহিদা থাকে যে পদার্থবিজ্ঞানে কোন বইটি তোমাদেরকে পড়ানো হবে, কারণ বই একটি বড় ফ্যাক্টর। এই স্যাররা যে বইগুলো পড়ান সেগুলো দেখে সাজেশন করেন, প্রশ্ন করেন এবং ছাত্রদের খুঁজে বের করতে সহজ হয়, বুঝতে সহজ হয়। তাই আমি যে সেটি হচ্ছে পদার্থ এম শামসুর রহমান সেলুল লেখা লেকচার পাবলিকেশন লিমিটেড থেকে এই বইটি বের করা হয়েছে। তোমরা যদি একটি বই কেনো তাহলে অবশ্যই এটা কিনবে, আর যদি একাধিক বই কিনতে চাও তাহলে তোমাদেরকে আরো দুটো বইয়ের নাম আমি বলতে পারি। যেমন মনে করো এই পদার্থবিজ্ঞানের জন্য ছিলেন আলিয়া স্যার, যখন স্যারের আমাকে করতে এই বই নেই তার বিজ্ঞান জাহাঙ্গীর আমার অর্থাৎ
ডক্টর রবিউল ইসলামের লেখা অক্ষরপত্র প্রকাশনী পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র বই তাহলে অবশ্যই এই বইটি কিনবে সবাই। আর যদি একাধিক বই কেনো তাহলে তোমরা আমি এরপরেই আসি, এরপরেই যে বিষয়টি সেটি হচ্ছে রোল কল। রোল কল যথাযথ অনলাইনে রোল কল এবং আমরা ক্লাসে যে রোল কল নেই একইভাবে, একই বিষয়, একই সিস্টেম। আমরা একটা খাতা নিয়ে তোমাদের ক্লাসে হাজির হই, অথবা তোমাদের স্কুলের স্যাররা একটা খাতা নিয়ে হাজির হয়েছে, সেখানে তোমরা নাম ধরে ডেকেছে, তোমরা ইয়েস স্যার বলেছো, এখানেও একই সিস্টেমই আছে। তোমরা যে এই যে ফেসবুকে ওপেন করেছ, ফেসবুকের নিচ দিয়ে কমেন্ট, সেই কমেন্টে গিয়ে যখন রোল নাম্বারটা লিখবে সাথে সাথে ওটা আমাদের বই আকৃতিতে বের হয়ে আসবে, অর্থাৎ ওটা প্রসেস হয়ে যাবে, অর্থাৎ আমাদের কাছে ওটা আলাদা হয়ে যাবে। ওই কমেন্টে গিয়ে তোমরা রোল নাম্বার অবশ্যই লিখবে, তাহলে বুঝা কে আমার সাথে যোগ দিয়েছ, 11 জন মাত্র যোগ দিয়েছ, মাত্র 11 জন আমার সাথে যোগ দিয়েছ। তোমাদের কিন্তু ছাত্র সংখ্যা 325 জন, 11 জন এই যে যোগ দিয়েছ, এটি অত্যন্ত কম সংখ্যক একটি স্টুডেন্ট। তোমাদের আজকেই তোমাদেরকে দেখা, আমরা যারা উপস্থিত থাকে তাদেরটা কেমনে আমরা প্রসেস করি, কেমনে আলাদা করি, কেমনে সেই কমেন্টগুলা লিখে রাখি, সেই বিষয়গুলো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। তাতে করে তোমাদের সচেতনতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই রোল কলটা তাহলে ওই কমেন্টে রোল নাম্বার লিখলেই তুমি যে আজকের ক্লাসে উপস্থিত হয়েছ সেটি আমাদের কাছে কিন্তু প্রমাণ হবে। কথাগুলো বুঝতে পারতেছো নিশ্চয়? তুমি যে আজকে এই ক্লাসে উপস্থিত হয়ে যদি তুমি কমেন্টে লেখো তাহলেই কিন্তু আমরা সেটা পেয়ে যাব যে তুমি আজকে ক্লাসে উপস্থিত হয়েছ। আমি যথারীতি ক্লাস এগিয়ে যাই। আজকে অষ্টম অধ্যায়ে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে অষ্টম অধ্যায়ে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি অষ্টম অধ্যায়ে পড়াবো পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি শুরুতেই এই অধ্যায়ে যা আছে, অর্থাৎ কথা তোমরা সকলেই শুনে রাখো, এই যে এত বই, অর্থাৎ তোমাদের মোট 13টা বই আছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সহ 13টা পার্ট পড়তে হবে। এক একটা পার্টে অনেক বিষয় আছে, এগুলো সব মনে রেখে ইন্টারমিডিয়েটের খাতায় সুন্দর করে লিখে ভালো একটি ফলাফল করা কিন্তু সত্যি একটি কৌশলের ব্যাপার। এই তুমি একটি বুক সেলফের কথা ধরো, একটি উদাহরণ দেই, একটি বুক সেলফের কথা ধরো। একটা বুক সেলফের মধ্যে বইগুলো যদি সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো বই প্রয়োজন পড়লে তাৎক্ষণিক সেটা বের করে আনা যায়। ঠিক তেমনি যদি বুক সেলফের মধ্যে এলোমেলো করে রাখো তাহলে বইটা বের করতে বেশ কিছু সময় লাগবে, কোনো সময় হয়তো বা বের করতে নাও পারতে পারো। আর যদি আরেকটি কাজ করো, সেটি কি, বুক সেলফের মধ্যে সুন্দর করে বইগুলো সাজিয়ে রাখলে তাহলে অতি সহজেই বইগুলো তোমার প্রত্যাশিত বইটি খুঁজে পাবে। ঠিক একই ঘটনা, এই যে 13টা পত্র তোমরা পড়বে, এই 13টা পত্রের বিপুল পরিমাণের এই বিষয়বস্তু যদি একটি গোছালো আকৃতিতে একটি বুক সেলফে যেমন বই রাখা হয়েছে তোমাদের নিয়মের মধ্যে সাজিয়ে রাখো, তাহলে পরীক্ষার হলে গিয়ে এলোমেলো হবে না, সঠিকভাবে বের হয়ে আসবে এবং তোমরা খাতায় সুন্দরভাবে লিখে একটি ভালো রেজাল্ট করতে পারবে। একটি কথা ইতিমধ্যে তোমরা ভালো করে বুঝে ফেলেছ
যেহেতু একটি বড় ধরনের পরীক্ষায় তোমরা পাশ করেছো, যে ভালো রেজাল্টের কলা কৌশল আছে, ভালো রেজাল্ট করার কলা কৌশল আছে, এবং মনে রাখার কলা কৌশল আছে, এবং লেখার কলা কৌশল আছে। এই যে কলা কৌশলগুলো, এগুলো তোমাদেরকে সাজিয়ে রাখতে হবে এবং এই কলা কৌশলগুলো অনুসরণ করতে হবে। তাহলে এই অধ্যায়ে যে বিষয়গুলো বিভিন্ন বইয়ে, কোনো বইয়ে একটা বিষয় আছে, কোনো বইয়ে একটা বিষয় নাই, এই বিষয়গুলো সবগুলো সাজিয়ে প্রথমে নেবে যে কোন কোন বিষয়গুলো আসলে সব বইয়ে আছে। বিভিন্ন বই থেকে সবগুলো বিষয় পড়তে হবে, কারণ বিশ্ববিদ্যালয় এবং তোমার বুয়েট মেডিকেলের পরীক্ষায় একেবারে সকল বইয়ের থেকে ভিতর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রশ্ন করে থাকে। তোমরা ইন্টারে লেখাপড়া শুরু করো, তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে, আরো বেশি সুবিধা হবে। তাহলে তোমরা খাতা কলম হাতে রাখবা, ছাত্রছাত্রীরা তোমরা খাতা কলম কিন্তু হাতে রাখবা, এবং সাথে সাথে কমেন্টের মাধ্যমে আমাকে বিষয়গুলো জানাবে। আমি কিন্তু এখানে তোমাদের পড়াচ্ছি এবং সাথে সাথে কমেন্টও দেখতে পাচ্ছি, তোমরা কে কে কমেন্ট করছো, কমেন্টের সংখ্যা কত এসে আসছে। এখন 19টা কমেন্ট করেছ, এর মধ্যে রোল নাম্বার কিন্তু অবশ্যই দেবে। রোল নাম্বার যদি না দাও, 20টি কমেন্ট দেখা যাচ্ছে, রোল নাম্বার যদি না দাও তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে তুমি ক্লাসে আছো কি নাই। তাহলে দেখো এই অধ্যায়ে যা আছে, পর্যায়বৃত্ত গতি, স্থানিক পর্যায়ক্রম, এগুলা লিখে নাও। এগুলা বিভিন্ন বই থেকে একত্র করে রাখা হয়েছে, যাতে কোনো বিষয়বস্তু তোমরা এই অধ্যায় থেকে তোমাদের পড়তে বাদ না যায়। আর যদি কোনোটা বাদ যায়, তাহলে এমন অবস্থা দেখবে পরীক্ষায় ওইটাই এসেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক কিছুই পড়লে, কিন্তু দেখা গেল যে একটি ছোট বিষয় বাদ পড়েছে, সেটি পরীক্ষায় চলে এসেছে, এমন অবস্থাটা মাঝে মাঝেই মনে হয়। তারপরে কালিক পর্যায়ক্রম, এরপরে পর্যায়বৃত্ত গতি সম্পর্কে এই অধ্যায় পড়তে হবে। সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি পড়তে হবে, বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি পড়তে হবে, উপবৃত্তীয় পর্যায়বৃত্তীয় গতি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে আমরা পর্যায়বৃত্ত গতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, স্পন্দন দোলন গতির সম্পর্কে আমরা জানতে পারবো, সরল ছন্দিত গতি সম্পর্কে আমরা জানতে পারবো, সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো, সরল ছন্দিত গতির সাথে সংশ্লিষ্ট কতিপয় রাশি সম্পর্কে আমরা জানতে পারবো, অন্তর্কলন ও সমাকলনের সূত্র সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা আরো জানতে পারবো সরল ছন্দিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ। এই যে ব্যবকলনীয় সমীকরণ, এই সমীকরণ করার সময় অন্তর্কলনের কিছু সূত্র প্রয়োজন পড়ে, সমাকলনের কিছু সূত্র প্রয়োজন পড়ে, সেগুলো আজকে তোমাদেরকে আমি লিখে দেব। তারপর সরল ছন্দিত গতি সম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণের সমাধান করতে পারবো। তারপরে ব্যবকলনীয় সমীকরণের সমাধান একটু ভিন্নভাবে আমরা দেখতে পাবো। সরল ছন্দিত গতির শক্তি সম্পর্কে আমরা জানতে পাবো, সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা জানতে পারবো, সরল দোলক সম্পর্কে আমরা জানতে পারবো, ঝুলন বিন্দু, কৌণিক বিস্তার, কার্যকরী দৈর্ঘ্য, পূর্ণ দোলন, দোলন কাল কম্পাঙ্ক সম্পর্কে আমরা জানতে পারবো, সরল দোলকের সূত্র সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা আরো জানতে পারবো সরল দোলকের গতির সমীকরণ ও দোলনকালের রাশিমালা সম্পর্কে আমরা জানতে পারবো, সেকেন্ড দোলক সম্পর্কে আমরা জানতে পারবো, স্প্রিংজনিত স্পন্দন সম্পর্কে আমরা জানতে পারবো, সরল ছন্দিত গতি ও বৃত্তাকার গতির মধ্যে সম্পর্ক আমরা জানতে পারবো, সরল দোলকের সাহায্যে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় আমরা জানতে পারবো, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয় আমরা এখানে জানতে পারবো, স্প্রিং ধ্রুবক নির্ণয় আমরা জানতে পারবো, সরল দোলক ঘড়ির সাহায্যে সময় পরিমাপ আমরা জানতে পারবো। এই যে বিষয়গুলো আমরা এই অধ্যায়ে জানতে পারবো, এগুলা আমি পর্যায়ক্রমে তোমাদেরকে একটি বিষয় পড়া। সবসময় খাতা এবং কলম সাথে রাখবে, তাহলে আর ওই যে প্রাইভেটের পিছনে ঘোরা লাগবে না। এখানেই নোটও পেয়ে যাবে, বোঝাও হয়ে যাবে, এবং সাথে সাথে প্র্যাকটিসও করতে পারবে। এবং তোমাদের এই করোনার সময়ে
এই যে তোমরা বাসা থেকে বের হয়ে প্রাইভেটে দৌড়াচ্ছ, এটা তো আমার কাছে ভালো মনে হচ্ছে না। তোমরা কিন্তু আসলে অত কঠিন যে পড়া তা নয়। বইগুলো কিনে অনলাইন ক্লাসগুলো যদি ঠিক মতো করো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা আমার মনে হয়। তাই এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আবার একটু দেখে আসি তোমরা কতজন আমার সাথে, 31 জন মাত্র আমার সাথে যোগ দিয়েছ। একটি কথা শোনো, আমি কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে, ভালো করে শুনে রাখো, আমি একটি নির্দিষ্ট সময় পরে কিন্তু অফ করে দেব। রোল কল কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে অফ করে দিব। অর্থাৎ তোমরা কমেন্ট করতে পারবে কিন্তু কাউন্ট হবে না। তাই দ্রুত তোমরা রোল কলটা সম্পন্ন করো। আমি এই যে 5-6 মিনিটের মধ্যেই আমি ওই রোল নাম্বারগুলা ওখান থেকে, এই কমেন্ট থেকে সবগুলো নিয়ে চলে আসব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে সবগুলা পরে যে কমেন্টগুলা হবে ওই রোল নাম্বার, তাদের রোল নাম্বার কিন্তু আমি গ্রহণ করব না। আমি সব দেখাবো তোমাদেরকে যে কার কার রোল নাম্বার আজকে আমি এই ক্লাসে গ্রহণ করলাম। তাই এখনই তোমরা সবাই রোল নাম্বার দিয়ে ক্লাসে যোগদান করো। আচ্ছা, লক্ষ্মীপুর সরকারি কলেজের পেজে এসে হাজির হয়ে থাকে, সেখানে দেখা যায় যে মাঝে মাঝে দেওয়া হয়, আবার মাঝে মাঝে দেওয়া হয় না। তাই ছাত্ররা খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যায়। অনলাইন ক্লাসে কিন্তু হচ্ছে, তোমরা সবাই শেয়ার করো, তোমরা শেয়ার করো যাতে সকল ছাত্রই জানতে পারে অনলাইন ক্লাস পেজে এই ক্লাসটা হচ্ছে। কোথায় এই ক্লাসটা হচ্ছে? অনলাইন ক্লাস পেজে। অনলাইন ক্লাস পেজে এই ক্লাসটা হচ্ছে। সবাই শেয়ার, তোমাদের সহপাঠীরা যারা একাদশ বিজ্ঞান বিভাগে যে অনলাইন ক্লাস পেজে ক্লাসটি হচ্ছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের অফিসিয়াল পেজে এখনো এটি দেওয়া হয়নি, এখন পর্যন্ত এটি দেওয়া হয়নি। কারণ হলো যে কারেন্টের একটু সমস্যা আছে, কারেন্ট নেই, এই কারণে এটা হয়তো বা দিতে পারতেছে না। কারেন্টের একটু সমস্যা আছে, এসেছে, এখন ইচ্ছা করলে দিতে পারে। আমি পুনরায় আবার পড়ায় চলে যাই। তাহলে যে বিষয়গুলো এই অধ্যায়ে আমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো আমরা দেখলাম। এখন যে বিষয়টি আমরা এখন দেখব সে বিষয়টি হলো যে এই প্রতিটি বিষয় আমরা এখন ধীরে ধীরে শিখব। প্রথমে ছিল পর্যায়বৃত্ত। পর্যায়বৃত্ত ছিল, তাহলে পর্যায়বৃত্ত সম্পর্কে একটি সংজ্ঞা ভালোভাবে তোমাদের শিখে নিতে হবে। এই সংজ্ঞাটা, পর্যায়বৃত্তের সংজ্ঞাটা কি আসলে? এই সংজ্ঞাটা হচ্ছে, যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর একই স্থানে ফিরে বা একই স্থান দিয়ে অতিক্রম করে তাকে পর্যায়বৃত্ত বলে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন, সৌরদোলক ইত্যাদি, এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত। অর্থাৎ যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে বা একই স্থান দিয়ে অতিক্রম করে, তবে তাকে কি বলা হয়? তবে তাকে বলা হয় পর্যায়বৃত্ত বলা হয়। সংজ্ঞাটা অবশ্যই আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের বুঝতে খুব একটি সমস্যা হওয়ার কথা নয়, সংজ্ঞাটা বুঝতে পেরেছ আমি আশা করি। এবার আমরা দ্বিতীয় যে সংজ্ঞাটি ছিল সেটি সম্পর্কে জানবো। সেটি হলো স্থানিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রমের সংজ্ঞাটা আগে দেখে নেই। যদি কোনো বস্তু পুনরাবৃত্তি স্থানের সাপেক্ষে হয় তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বলে। অর্থাৎ স্থানের সাপেক্ষে যদি পর্যায়ক্রম হয় তবে তাকে বলা হয় স্থানিক। ধান ক্ষেতের ঢেউ, হার্টের ডোরা ইত্যাদি এগুলা কিন্তু স্থানিক পর্যায়ক্রম। তারপরের যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কালিক পর্যায়ক্রম। কালিক পর্যায়ক্রম সম্পর্কে আমরা এখন জানবো। কালিক পর্যায়ক্রম, যদি কোনো বস্তুর পুনরাবৃত্তি সময়ের সাপেক্ষে হয় তখন তাকে কালিক পর্যায়ক্রম বলে। যেমন সূর্যের, ঘড়ির কাঁটার ঘূর্ণন ইত্যাদি। তোমরা যারা লিখছো তাদের জন্য একটু ধীরে ধীরে, কোনো সমস্যা নেই। ইতিমধ্যে ছাত্র শুরু হয়েছে,
রোল নাম্বার দিচ্ছ, আমি কিছুক্ষণের মধ্যে রোল নাম্বার গুলো সব নিয়ে নিব। কমেন্ট বক্স থেকে আমি রোল নাম্বার গুলো উঠিয়ে নিয়ে আসব, উঠিয়ে নিয়ে চলে আসব। পরে যারা রোল নাম্বার দিবে তাদের গুলো আর কিন্তু কমেন্ট বক্সে আসবে না, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময়ের পরে যেমন ক্লাসে প্রবেশ করলে তাদের রোল নাম্বার নেওয়া হয় না, ঠিক এখানেও একটি নির্দিষ্ট সময় পরে যদি তোমরা অনলাইনে যোগ দাও তাহলে তোমাদের আচ্ছা কালিক পর্যায়ক্রম সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো, এবার কি জানবো? এবার যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমরা জানবো, পর্যায়বৃত্ত গতি। এতক্ষণ পড়লাম পর্যায়বৃত্ত, এখন পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানবো। কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় অতিক্রম করে, পর্যায়বৃত্ত গতি বলে। যেমন স্প্রিং এর সরল দোলকের গতি ইত্যাদি। এগুলি হচ্ছে তোমার সম্পর্কে ধারণা আছে। স্প্রিং এর প্রসারণ লেভেলে প্র্যাকটিক্যাল সরল দোলকের গতি, এটাও আমরা প্র্যাকটিক্যাল আবার তার বিপরীত দিকে যায়। সরল দোলক রুমে অর্থাৎ ব্যবহারিক ক্লাসে আরো জানতে পারবে। এবার আমরা সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানবো। সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি, সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি সম্পর্কে, পর্যায়বৃত্ত গতি যদি সরল রেখা বরাবর হয় তবে তাকে সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি বলে। যেমন স্প্রিং এর সংকোচন প্রসারণটা কিন্তু একটি রেখা বরাবর হয় বলে এই পর্যায়বৃত্ত গতির নাম দেওয়া হয়েছে কি? সরল রৈখিক পর্যায়বৃত্ত গতি নাম দেওয়া হয়েছে। তারপর যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি। বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি সম্পর্কে আমরা জানবো। পর্যায়বৃত্ত গতি যদি বৃত্তপথে হয় বৃত্তীয় পর্যায়বৃত্ত গতি বলে। যেমন পাথরের ঘূর্ণন, একটা পাথর সুতা দিয়ে বিধে ঘুরাচ্ছ, এই সুতার সাহায্যে পাথরের যে ঘূর্ণনটা হবে সেটি কি পর্যায়বৃত্ত গতি হবে? সেটি হবে। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কি? উপবৃত্তীয় পর্যায়বৃত্ত গতি। উপবৃত্তীয় পর্যায়বৃত্ত গতি সম্পর্কে জানবো। পর্যায়বৃত্ত গতি যদি বৃত্তাবৃত্ত তবে চারিদিকে, এটা সূর্যের চারিদিকে এটা পথে আর সময় ঘুরে আবার আরেকটি নাবিকে অর্থাৎ কেন্দ্রকে কেন্দ্র করে আবার নির্দিষ্ট শীতকাল গ্রীষ্মকালের দিনের তারতম্য দেখতে পাই, ছোট বড় দেখতে পাই। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা লেখাপড়া করব। খুব দ্রুত রোল নাম্বার গুলো দিয়ে দাও। এখন 12:27 অর্থাৎ 27 মিনিট ক্লাস হয়ে গেছে। আমি কিন্তু 40-এ
12:40 আমি রোল নাম্বার গুলা সব নিয়ে নিব, রোল নাম্বার গুলা কমেন্ট বক্স থেকে সব উঠিয়ে নিয়ে আসব এবং 12:40 পরে যারা এই রোল নাম্বার দিবে তাদেরটা কিন্তু গ্রহণ করা হবে না, তাদেরটা শুধু কমেন্ট বক্সেই থেকে যাবে, আমাদের কাছে আসবে না। আচ্ছা, এবার আমরা গতিপথ বৃত্তাকার, উপবৃত্তাকার, সরল রৈখিক বা আরো জটিল হতে পারে, এইটা একটা বৈশিষ্ট্য। পর্যায়বৃত্ত গতির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গতিপথ বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে, সরল রৈখিক হতে পারে বা আরো জটিল হতে পারে, আরো জটিল হতে পারে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর বৈশিষ্ট্যটা পড়ব। 2 নম্বর বৈশিষ্ট্য হলো পর্যায়কাল থাকবে, পর্যায়কাল থাকবে, সময়, সময় থাকবেই, সবকিছুর জন্যই সময় আছে। আচ্ছা, এবার ইহা স্পন্দন গতি। তারপর যে বিষয়টি আছে স্পন্দন ও দোলন গতি, স্পন্দন ও দোলন গতি, এই মাত্র একটি বৈশিষ্ট্য দেখলাম। স্পন্দন গতির আমরা মনে মনে প্রশ্ন করছিলাম স্পন্দন গতি কি স্যার, সব তোমার পাচ্ছি পরে রোল নাম্বার আর আমি কালেক্ট করব না, আমি মেসেঞ্জার থেকে কমেন্ট বক্স থেকে সরিয়ে নিয়ে আসব, উঠিয়ে নিয়ে আসব। 40 পর্যন্ত তোমরা রোল নাম্বার দিতে পারবে, অর্থাৎ 12:40। আচ্ছা, স্পন্দন ও দোলন গতি। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন গতি বলে। যেমন একটি উদাহরণ সরল দোলকের গতি। সরল দোলকের গতি একটি স্পন্দন গতি, অর্থাৎ পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন বস্তুর অর্ধেক সময় এবং বাকি তবে এর গতিকে স্পন্দন গতি বলে, যেমন সরল দোলকের গতি। তারপরে আমরা যে বিষয়টি পড়ব সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি আবার এটা কোনটা, এই সন্ধিত শব্দটা আবার দিয়ে কি বোঝাতে চায় এ বিষয়ে এখন তোমাদের জানাই। যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয় তাহলে বস্তুর এই গতিকে সরল সন্ধিত গতি বলে। যেমন স্বল্প বিস্তারের সরল দোলকের গতি একটি সরল স্পন্দিত গতি। অর্থাৎ সরল স্পন্দিত গতির পার্থক্যটা কি, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে এর সরণের সমানুপাতিক হয়, অর্থাৎ এর সমানুপাতিক এস অথবা এক্স, এর সমানুপাতিক এক্স যদি হয় তবেই সেটা কি হবে এবং ওই বিন্দু অভিমুখী হইতে হবে, তাহলে বস্তুর এই গতিকে সরল সন্ধিত গতি বলে। বা সরল, এটার একটা উদাহরণ দিলাম, স্বল্প বিস্তারে সরল দোলকের গতি হচ্ছে, অথবা কম্পমান সুর শলাকার গতিটা, কম্পমান সুর শলাকা এটি কি, হোয়াট ইট ইজ, ইজ ইট, হোয়াট ইজ ইট, এটা হচ্ছে এই কম্পমান সুর শলাকা। তোমরা ব্যবহারিক ক্লাসে দেখতে পাবে যে এই তিনটি দণ্ডের ন্যায় একটি একটু বাঁকানো থাকে, দুটো দণ্ড এবং আরেকটি একটু এর সাথে লাগানো থাকে, এরকম একটা যন্ত্র দেখতে পাবে যাকে সুরশলাকা বা টিউনিং অর, এইটিকে এই কম্পমান সুরশলাকার গতি হচ্ছে সরল সন্ধিত গতি। তারপর আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য। সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য পড়ব। ইহা একটি পর্যাবৃত্ত গতি, ইহা একটি পর্যাবৃত্ত গতি, ইহা একটি স্পন্দন গতি, ইহা একটি সরল রৈখিক গতি। এগুলো ভালো করে এতক্ষণ আলোচনা করলাম এই বিষয়গুলোই। এর ত্বরণ সর্বদা সাম্যবিন্দু অভিমুখী, কিছুক্ষণ আগেই বললাম। এর ত্বরণ সর্বদা সাম্যবিন্দু হতে সরণের সমানুপাতিক, এর সমানুপাতিক এক্স যে বললাম সেই কথাটা, ও বিপরীতমুখী। আচ্ছা, এই যে সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো
এই সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো তোমাদের লিখতে হবে। খাতা কলম কাছে রাখবে, এখন দেখবে, আবার এটা রেকর্ড হয়ে থাকবে, তারপরে এটা দেখতে পাবে তোমরা। এখন বাজে হলো 33, 33-এর মধ্যে তোমরা 141 জন ছাত্র আছো উপস্থিত, কমেন্ট আছে। এখন রোল নাম্বার কয়টা আছে সেটা দেখা যাবে কিছুক্ষণের মধ্যে। রোল নাম্বারটা আমরা দেখতে পাবো, কতটা রোল নাম্বার আছে, একটা সিরিয়াল হয়ে আসবে, আমরা দেখতে পাবো। কিন্তু তোমাদের সংখ্যা কিন্তু খুব কম সংখ্যক ছাত্রছাত্রী আজকে ক্লাসে যোগ দিয়েছ। তারপর আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য। সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য, এই সরল সন্ধিত গতির বৈশিষ্ট্য 5 নম্বর পর্যন্ত দেখেছি। 6 নম্বর, কোণার উপর ক্রিয়াশীল বল সাম্যবিন্দু হতে সরণের সমানুপাতিক বিপরীতমুখী ও বা সাম্যবিন্দু অভিমুখী। 7 নম্বর বৈশিষ্ট্য হলো স্পন্দনের সীমা সাম্য অবস্থান থেকে উভয় দিকে সমান দূরে অবস্থিত। আর 8 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে কোণার সরণকে সাইন বা কোসাইনের ফাংশন দ্বারা প্রকাশ করা যায়। এই হলো সরল সন্ধিত গতির বৈশিষ্ট্যগুলো। তোমাদের 8টি বৈশিষ্ট্য লিখে দেওয়া হলো। এই 8টি বৈশিষ্ট্য তোমরা পড়বে সৃজনশীল প্রশ্নের জন্য। এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে খ নাম্বার প্রশ্নের জন্য এই বৈশিষ্ট্য অত্যন্ত গুরুত্ববহ। আচ্ছা, তারপরে যে বিষয়টি দেখবো সেটি হলো সরল সন্ধিত গতির সাথে সংশ্লিষ্ট কতিপয় রাশি দেখব। এই কতিপয় রাশির মধ্যে প্রথমেই পূর্ণ দোলন বা স্পন্দন। সরল সন্ধিত বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই নিয়মে তাকে পূর্ণ দোলন বা স্পন্দন বা কম্পন বলে। তাহলে সরল সন্ধিত গতির সাথে কিছু রাশি আছে, কিছু রাশি যুক্ত আছে। এই রাশিগুলো প্রথমটি হচ্ছে পূর্ণ দোলন বা স্পন্দন। পূর্ণ দোলন কাকে বলে বা পূর্ণ স্পন্দন কাকে বলে? সেটা সরল সন্ধিত গতি সম্পন্ন কোন বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই নিয়মে একটি নির্দিষ্ট পথে আবার ওই বিন্দুতে ফিরে এলে তাকে পূর্ণ দোলন বা স্পন্দন বা কম্পন বলে। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে 2 নম্বর রাশি। 2 নম্বর রাশিটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে এই জহির অফিসিয়াল পেজে টেলিফোন করো, এখনো দেয় নাই। অফিসিয়ালি বলো, আবার বলো, দিতে বলো। ওই ছাত্র প্রশ্ন করছে অফিসিয়াল পেজে কই, অফিসিয়াল পেজে দিতে বলো। পর্যায়কাল একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে কম্পমান বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বা দোলনকাল বলে। ছাত্রছাত্রীরা যথার্থে বলছি, অফিসিয়াল পেজে না দিলেও তোমরা অনলাইন ক্লাসটা, এই অনলাইন ক্লাস পেজে আমার ক্লাসগুলো পাবে। এই আমার সমস্ত ক্লাসগুলোই অনলাইন ক্লাস পেজে পাবে। এটা তোমরা বেশি বেশি যদি শেয়ার করো তাহলে ছাত্ররা জানতে পারবে এবং পরবর্তী যে ক্লাস হবে তখন তারা সরাসরি এই অনলাইন ক্লাসে ঢুকতে পাবে। অফিসিয়াল পেজে আর খোঁজাখুঁজি করবে না। যেহেতু অফিসিয়াল পেজে সঠিক সময় এখানে দেওয়া হচ্ছে না, তাই তোমরা অনলাইন ক্লাস পেজে তোমরা বেশি বেশি শেয়ার করো যাতে ছাত্ররা জানতে পারে। আচ্ছা, পর্যায়কাল একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে কম্পমান বস্তুর যে সময় লাগে তাকে পর্যায়কাল বা দোলনকাল বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়, এর একক সেকেন্ড। যেমন টি সমান 2 পাই বাই ওমেগা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, অঙ্ক করার সময় এটা খুবই কাজে লাগবে। 2 পাই এম বাই কে, এই যে কে এখানে বলা হয়েছে কোনটা কি, টি পর্যায়কাল, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এম হচ্ছে কণার ভর, কে হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক রাশি, এই কে হচ্ছে ধ্রুবক রাশি। 40 পর্যন্ত রোল নাম্বার গ্রহণ করব। 12টা 40-এর পরে রোল নাম্বার গুলো সব কালেক্ট করে নিয়ে আসব। তোমরা এবার যে জিনিসটি জানবে সেটি হচ্ছে কম্পাঙ্ক। কোন একটি কম্পমান বস্তু প্রতিসেকেন্ড থেকে পূর্ণ কম্পাঙ্ক বলে, একে এফ বা এন দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে হার্টজ। যেমন এই যে এককটা দেখছি, সমীকরণটা দেখতে পাচ্ছি,
f ইকুয়াল টু 1/t ওমেগা বাই 2 পাই 1/3টা 4টা ভাবে এটা প্রকাশ করা যায়, 4টা সূত্রই তোমার অঙ্ক করার সময় লাগবে। f সমান কম্পাঙ্ক, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, t পর্যায়কাল, k ধ্রুবক, m বস্তুর কণার বল, m হচ্ছে বস্তুর কণার বল। তাহলে এখানে কিন্তু 4টা সূত্র এক লাইনে দেখে লিখে দেওয়া হয়েছে। f সমান 1/t, আবার 1/t সমান ওমেগা বাই 2 পাই, আবার f সমান 1/2 পাই k বাই m, আবার ওমেগা বাই 2 পাই সমান 1/2 পাই k বাই m। অর্থাৎ এখান থেকে অনেকগুলা সূত্র বের করে নেওয়া যায় এবং সে করতে হয়। আচ্ছা, এবার আমরা আসব সরল সন্ধিত গতির সাথে সংশ্লিষ্ট কোন একটি কম্পমান বস্তুর সাম্য অবস্থান হতে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। দশা, যা দ্বারা সরল সন্ধিত গতি সম্পন্ন কণার অবস্থান, বেগ, ত্বরণ ইত্যাদি বোঝা যায় তাকে দশা বলে। অর্থাৎ এই দশা হলো 5 নম্বর রাশি। কি? সরল সন্ধিত গতির সাথে সংশ্লিষ্ট কতিপয় রাশির মধ্যে 5 নম্বর রাশিটা হচ্ছে দশা, যা দ্বারা সরল সন্ধিত গতি সম্পন্ন কণার ইত্যাদি বোঝা যায় তাকে দশা বলে। আবার 6 নম্বরটা হচ্ছে সরণ। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার সাম্য অবস্থান থেকে যে দূরে অবস্থান করে তাকে সরণ বলে। যেমন x দ্বারা হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর ডেল্টা হচ্ছে আদি দশা। আচ্ছা, এবার আমরা সরল সন্ধি 7 নম্বর বেগ। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার সরণের হার হলো তার বেগ, যেমন v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এ হচ্ছে বিস্তার, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, আর x হচ্ছে কণার সরণ, b হচ্ছে বেগ, b হচ্ছে কি বেগ। আচ্ছা, এবার তোমরা এগুলো লেখো আর আমি মাঝে মাঝে একটু দেখি তোমাদের সংখ্যাটা 206 জন যোগ দিয়েছ। আজকে যে সমস্যাটা তোমাদের হয়েছে আমি বুঝতেছি। আমি অনলাইন ক্লাস পেজে ক্লাস নিচ্ছি আর তোমরা সবাই লক্ষ্মীপুর সরকারি কলেজের ওয়েব পেজে, অফিসিয়াল পেজে খুঁজে বেড়াচ্ছ। আচ্ছা, যা হোক, কোনো সমস্যা নেই, তোমরা বেশি বেশি শেয়ার করো, তাহলে বাকিরাও পাবে, রেকর্ড হয়ে থাকবে, তখন এটা দেখতে পাবে, কোনো প্রবলেম নেই। এখন আমরা যে রাশিটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে 8 নম্বর ত্বরণ। সরল সন্ধিত গতি সম্পন্ন কণার বেগের পরিবর্তনের হার হলো তার ত্বরণ, যেমন a মাইনাস ওমেগা স্কয়ার x, ওমেগা স্কয়ার x। এ হচ্ছে ত্বরণ, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, x হচ্ছে কণার সরণ। এগুলো অঙ্ক করার সময় কিন্তু লাগবে। আর একটি কথা, অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে শুধু এই ডেরিভেশন বা ডেরিভেশন অর্থাৎ প্রতিপাদন, বাংলায় বলে প্রতিপাদন, এগুলা এখন আসে না পরীক্ষায়, আসে খালি অঙ্ক। অঙ্ক আসে আর সংজ্ঞা আসে আর আসে হলো ব্যাখ্যা, বৈশিষ্ট্য, এগুলো পরিপূর্ণ থাকে প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে, এগুলো গুরুত্ব দিতে হবে বেশি। এবার তোমাদের একটা কাজ দেই, কিছু সূত্র লেখো। তোমরা কিছু সূত্র, এই যে সূত্র কয়টা লেখো, আমি 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 এই সূত্র কয়টা তোমাদের লিখতে দিলাম। লিখতে দিয়ে আমি যে কাজটি করব, এই যে অনলাইন থেকে তোমরা যারা যারা এখন এই তোমাদের কমেন্ট গুলো আমি সব নিয়ে আসব। তোমরা মোট কয়জনে কমেন্ট করেছ, এই তোমাদের উপস্থিতি এই পর্যন্তই শেষ হয়ে গেল, আর মাত্র 20 মিনিট ক্লাস আছে। আমি বাকি সময় কিন্তু এই বাকি সময় তোমাদেরকে বাকি সময় তোমরা লেখো, এই সূত্রগুলো লিখে নাও, সূত্রগুলো লিখে নাও। আমি একটু অপেক্ষা করি, তোমাদের যতক্ষণ পর্যন্ত সূত্রগুলো লিখবে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে একটু সুযোগ দেই। সুযোগ দিয়ে আমি তোমাদের এই রোল নাম্বার গুলো, তোমাদের উপস্থিতির রোল নাম্বার গুলো কালেক্ট করে ফেলি। উপস্থিতি কতজন উপস্থিত ছিলে আজকে, রোল নাম্বার গুলো শুধু নিয়ে আসবো, আর কমেন্টের আর কোনো কিছু নিয়ে আসবো না।
তোমরা যে কয়টা বিষয় পড়ালাম আশা করি বুঝতে পেরেছ, তোমাদের কোনো সমস্যা হয়নি। তোমরা সবগুলো বিষয় পড়তে বুঝতে পেরেছ। যদি কোনো বিষয় বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে পরবর্তী ক্লাসে আমাকে বলবে, আমি ধারাবাহিকভাবে তোমাদের এই বিষয়গুলো দেখব। এই চ্যাপ্টারের উপরে ক্লাসগুলো নেব। এই চ্যাপ্টারের উপরে ক্লাসগুলো সামনের কয়েকটা ক্লাস নেব। তাই তোমরা এই সূত্র কয়টা লিখে নাও। সূত্র কয়টা লেখার জন্য একটু সময় দিয়েছি, এই সূত্র কয়টা লিখে নাও। এটি হচ্ছে অন্তর্কলনের সূত্র। এগুলো এই যে সামনে যে প্রতিপাদন করব, প্রতিপাদন করার সময় বিভিন্ন সমীকরণ নিয়ে আসার সময় এই সূত্রগুলা তোমাদের লাগবে। এই সূত্রগুলো আশা করি এই সূত্রগুলো তোমরা লিখে শেষ করতে পেরেছ। এই সূত্র 12টি সূত্র ছিল, শেষ করতে পেরেছ কিনা একটু কমেন্ট করো তো দেখি। লেখা শেষ হলো কিনা একটু দেখি, কমেন্ট করে দেখাও লেখা শেষ করতে পেরেছ কিনা, একটু কমেন্টের মাধ্যমে বলো। তাহলে পরবর্তী কমেন্টে বলো লেখা শেষ হয়েছে তোমাদের। কমেন্টের মাধ্যমে আমাকে জানাও লেখা শেষ হলো কিনা। বইটা প্রথমে দিয়েছি, বইটা তো তুমি এই ক্লাসটি আবার শুরু থেকে দেখবে। এই ক্লাসটি রেকর্ড হয়ে থাকবে, ক্লাসটি শুরু থেকে দেখবে। বইটা প্রথম তোমরা এই অন্তর্কলন এবং ব্যবকলন এগুলোর দ্বারা আমরা বিভিন্ন প্রতিপাদন করব। বিভিন্ন প্রতিপাদনের সময় এই এগুলো লাগবে। হ্যাঁ, তাহলে এক নাম্বার সূত্র ছিল একটি ধ্রুবক সংখ্যাকে যদি অন্তর্কলন করো, অন্তর্কলন হচ্ছে ডি বাই ডিএক্স। ডি বাই ডিএক্স একটি ধ্রুবক রাশিকে যদি অন্তর্কলন করো তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হলো 0। আবার দুই নাম্বার যে এটা আছে সূত্রটা আছে, 2 নম্বর সূত্রে কি বলছে? 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে যদি x একটি চলক, x কে d বাই dx দ্বারা অন্তর্কলন করো তাহলে তুমি 1 পাবে। আবার 3 নম্বর সূত্রে বলা হচ্ছে d বাই 3 নম্বর সূত্রে যে কথাটা বলছে সেটি হচ্ছে 3 নম্বর সূত্রে d বাই dx দ্বারা যদি একটি ধ্রুবক a হচ্ছে ধ্রুবক সংখ্যা আর x হচ্ছে চলক, এই x কে যদি অন্তর্কলন করো তাহলে শুধু a পাবে, শুধু a পাবে। আর x এর জন্য একটা 1 ছিল, এর সাথে 1 গুণ হয়ে a হয়েছে। 4 নাম্বার যে সূত্রটা, 4 নাম্বার সূত্রটা a হচ্ছে তোমার কি, a হচ্ছে ধ্রুবক আর ইউ হচ্ছে চলক। এ হচ্ছে ধ্রুবক, ইউ হচ্ছে চলক। এটাকে যদি অন্তর্কলন করো সেক্ষেত্রে পাবে a du বাই dx পাবে। আবার 5 নাম্বার যে সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র, এই 5 নাম্বার সূত্রটা অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে বেশি। এই 5 নাম্বার সূত্রটা কি? 5 নাম্বার সূত্রটা হচ্ছে, দেখো 5 নাম্বার সূত্রটা
খুবই গুরুত্ব দিতে হবে। আর x টু দি পাওয়ার m যদি d/dx দ্বারা অন্তরকলন করো, অন্তরকলন করলে কি হবে? সেক্ষেত্রে এই সূত্রটা সবচেয়ে বেশি বেশি প্রয়োগ হয়। সেক্ষেত্রে তোমরা পাচ্ছ এমটা অর্থাৎ পাওয়ারটা সামনে চলে যাচ্ছে, তারপর চলক x টু দি পাওয়ার m-1, চলক x টু দি পাওয়ার n-1 পাচ্ছ। তারপর 6 নম্বর সূত্র দেখো, দুটি চলকের গুণফলের যদি তুমি দুটি চলকের গুণফলের যদি তুমি অন্তরকলন পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে একটা চলক সামনে রাখতে হবে, আরেকটা চলকের অন্তরকলন হবে du/dx, মাঝে একটা প্লাস বসাতে হবে, তারপর দ্বিতীয় চলকটি আবার সামনে গুণ হিসাবে থাকবে এবং প্রথম চলকটির অন্তরকলন করতে হবে du/dx। এই সূত্রগুলো দ্বারা আমরা সরল দোলকের ব্যবকলনীয় সমীকরণের প্রতিপাদন কিন্তু করব, তাই সূত্রগুলা সবাই তোমরা লিখে নাও। আবার 7 নম্বর সূত্র দেখো, d/dx sin x কে যদি তুমি অন্তরকলন করো, sin x কে অন্তরকলন করো, সেক্ষেত্রে কি পাচ্ছ? sin x কে অন্তরকলন করলে সেক্ষেত্রে পাচ্ছ হচ্ছে, sin x কে অন্তরকলন করলে তুমি কি পাচ্ছ? sin x কে অন্তরকলন করে পাচ্ছ হলো cos x পাচ্ছ। আর তাহলে cos x কে কি পাওয়া যাবে? মাইনাস sin x পাওয়া যাবে, cos x কে করলে মাইনাস sin x। এখন sin এর সাথে x এর সাথে যদি একটি ধ্রুবক রাশি a থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 9 নম্বর সূত্রে দেখো, 9 নম্বর সূত্রে x এর সাথে কি আছে? একটি ধ্রুবক রাশি আছে, x এর সাথে একটি ধ্রুবক রাশি আছে। তোমরা নিশ্চয়ই এই সূত্রগুলো বুঝতে পেরেছ। এই সূত্রগুলো প্রতিপাদনের সময় খুব প্রয়োজন পড়বে। সমাকলনের কিছু সূত্র আছে, সমাকলনের সূত্রগুলো বুঝিয়ে দিব। তোমরা আগে লিখে ফেলো, তোমাদের কাজ হলো লিখে ফেলা। লেখা শেষ হয়ে গেলে তোমাদেরকে এই সমাকলনের সূত্রগুলো বুঝিয়ে দেব। সমাকলনের সূত্রগুলো গুরুত্ব সহকারে সবাই লেখো। এই সূত্রগুলো তোমাদের কাজে লাগবে, এই সূত্রগুলো লাগবে, সূত্রগুলো তোমাদের পড়তে হবে। লেখা শেষ হলে আমাকে জানাবে যে লেখা শেষ হয়েছে। কমেন্টের মাধ্যমে জানাবে যে লেখা শেষ করতে পেরেছ। কমেন্টের মাধ্যমে জানাবে, লেখা শেষ হলেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। 1 নম্বর ছিল এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাকে সমাকলন চিহ্ন বলা হয়। এই সমাকলন, এই সাইনটা দ্বারা ডিএক্স কে সমাকলন করা হয়েছে। ডিএক্স হচ্ছে
অত্যন্ত ক্ষুদ্র একটি অংশকে আমরা প্রকাশ করি, সমাকলন করা তারপর দ্বারা ধ্রুবক রাশি এবং ডিএক্স কে সমাকলন করা হয়েছে সমাকলনের রেজাল্ট পাওয়া যাবে সিএক্স পাওয়া যাবে, এই সমাকলনের রেজাল্ট। তারপর 3 নম্বরটার এক্স ডিএক্স কে সমাকলন করা হয়েছে। তোমরা লেখা শেষ করো, আমি তোমাদের ভালো করে লেখাটা শেষ করো। লেখাটা শেষ করো। এই মুহূর্তে তোমরা এই ক্লাসের সাথে 272 জন যুক্ত আছো। তোমাদের সংখ্যা অনেক কম। তোমরা এই ক্লাসে আরো বেশি বেশি ছাত্র উপস্থিত থাকতে হবে তোমাদেরকে। তোমরা এই সূত্রগুলো লিখে নাও। সূত্রগুলো ব্যবকলনীয় সমীকরণ বের করার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সূত্রগুলো লাগবে। সূত্রগুলো তোমরা বের করে নাও। তোমাদের লেখা কি শেষ করতে পেরেছো? লেখা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। সূত্রগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা ডিএক্স কে ক্ষুদ্র অংশ ডিএক্স কে করা হয়েছে, সমাকলন করা হয়েছে। তারপরেরটা সি ডিএক্স কে করা হয়েছে। তারপরেরটা এখন আমরা একটি বিষয় দেখতে যাব, সেটি হচ্ছে আমরা একটি বিষয় দেখতে যাব, সেটি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে তোমাদের কমেন্ট এবং রোল নাম্বারগুলো এখানে কিন্তু চলে এসেছে। এই তোমাদের কমেন্ট এবং রোল নাম্বারগুলো
আমি নিয়ে চলে এসেছি। ঠিক 12:40 পর্যন্ত যারা উপস্থিত ছিলে তাদেরকে আজকের ক্লাসে আমি কাউন্ট করেছি। তাদের রোল নাম্বারগুলোই আগামী দিন আমি এই কিছুক্ষণের মধ্যেই অনলাইনে দিয়ে দেব, একটি মন্তব্যের মধ্যে দিয়ে দেব। আর বাকি যারা বাকি যারা পরে রোল নাম্বার দিয়েছ তাদের কিন্তু রোল নাম্বার কাউন্ট করিনি, তাই ক্লাসের শুরুতেই তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা এই ক্লাসে যোগ দিয়েছিলে এবং এই ক্লাস থেকে কিছু সংগ্রহ করার চেষ্টা করেছ। আগামী ক্লাসগুলোতে তোমরা এই যথাযথ নিয়মে থাকবে এবং এই সূত্রগুলোর মাধ্যমে আমরা ব্যবকলনীয় সমীকরণের প্রতিপাদন আগামী ক্লাসে দেখাবো। ধন্যবাদ।